ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে লড়বেন ১,৮৪২ জন। মোট ২,৫৬৮ প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বাতিল হয়েছে ৭২৩ জনের। যাচাই বাছাই শেষে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। ফরিদপুর ১ আসনে প্রথমে ১৫ প্রার্থীর সবারই মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। তবে ব্যাখ্যা দেওয়ার পর প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়েছে ৭ জনের। প্রার্থিতা ফিরে পেতে আজ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে নির্বাচন কমিশনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের হলফনামার তথ্যসহ সার্বিক বিবরণী যাচাই বাছাইয়ের শেষ দিনে ব্যস্ত সময় কাটান নির্বাচন কর্মকর্তারা। রবিবার যাচাই বাছাইয়ের কাজ শেষে মোট বৈধ, বাতিল ও স্থগিত মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। ঢাকা জেলা ও মহানগরের ২০টি আসনে ২৩৮ প্রার্থীর মধ্যে ৭৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, বৈধ ১৬৩টি। ফরিদপুর ১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১৫ জন। সকালে ৭টি স্থগিত ও ৮টি বাতিল করা হয়। পরে নির্ধারিত সময়ে ব্যাখ্যা দেয়ায় বিএনপি, জামায়াত সহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফেনী ১ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া মৃত্যুজনিত কারণে বেগম জিয়ার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়। বিএনপির একজন বিকল্প প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। ফেনী ৩ আসনে আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ হয়েছে। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মুজিবুল হক চুন্নসহ কিশোরগঞ্জের ৬টি আসনে ৬১ প্রার্থীর মধ্যে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। দ্বৈত নাগরিকত্ব, ব্যাংক ঋণ, ১% ভোটারের সত্যতা না পাওয়া সহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রামের ১৬টি আসনে ১৪৩ প্রার্থীর মধ্যে ৩৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, স্থগিত ২টি। অনেক প্রার্থী তারা বিভিন্ন তথ্য দেয়নি, সেগুলো আমাদেরকে বাতিল করতে হয়েছে। ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেন ২,৫৬৮ জন। এর মধ্যে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে আর বৈধ ১,৮৪২টি। মনোনয়নপত্রের বৈধতা নিয়ে সোমবার থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। এই নির্বাচন ভালো করতে না পারলে সবাইকে পরিণতি ভোগ করতে হবে। রবিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কক্সবাজারে আমাদের রোহিঙ্গা সমস্যা আছে, উদ্বাস্তু সমস্যা। নির্বাচনকে ব্যাহত করতে না পারে, নির্বাচনকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, পরিবেশের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য যা যা করণীয় সেগুলো করা হবে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পকে ওই সময়ের জন্য যাতে কমপ্লিটলি সিল রাখা হয়, বর্ডার যাতে সিল করা হয়, এই প্রভাব যেন নির্বাচনের উপর না পড়ে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৭ লাখ ভোটারের এলাকা স্থানান্তরের রেকর্ড হয়েছে। দেশের ইতিহাসে নজিরবিহীন এই ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ঘটনাকে অস্বাভাবিক ও রহস্যজনক মনে করছেন অনেকে। অবশ্য একে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছে জামায়াত। আর জামায়াতের প্রার্থীকে জেতাতে এটা কৌশল বলছে বিএনপি। বিশ্লেষকরাও বলছেন কিছু কিছু আসনে পছন্দের প্রার্থীকে জয়ী করতে এমন পদক্ষেপ। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের হাওয়া গ্রাম থেকে শহরে, চায়ের দোকান কিংবা বন্ধুদের আড্ডা, সর্বত্রই আলোচনার কেন্দ্রে নির্বাচন। তবে নির্বাচন সামনে রেখে ৫৪ বছরের ইতিহাসে এবার ভোটার এলাকা পরিবর্তনের রেকর্ড হয়েছে। বিপুল ভোটারের এলাকা পরিবর্তনে প্রশ্ন উঠেছে নানা মহলে, যাকে অনেকেই বলছেন অস্বাভাবিক। ইসির দাবি ১ বছরে ৩ বার ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি অনেকেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে স্থান পরিবর্তন করে থাকতে পারেন। আর আইনেই ভোটারের এলাকা পরিবর্তনের সুযোগ রয়েছে। জনগণের বিষয়, আমি তো কাজ করেছি, আমার কাছে আপনি আবেদন করেছেন, আমি আপনার আবেদন মঞ্জুর করেছি। আমার কাছে আপনি আবেদন করেছেন, আমি বেশি আবেদন পেলে বেশি আবেদন মঞ্জুর করব, অল্প আবেদন পেলে অল্প আবেদন মঞ্জুর করব। আমি আবেদন মঞ্জুর করেছি। তবে বিপুল ভোটারের এলাকা পরিবর্তনকে অস্বাভাবিক মনে করছে না জামায়াত।
অতীতেও কেউ কেউ করেছেন, বিশেষ উদ্দেশ্যে করেছেন। এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই। সক্ষমতার এটা একটা বিষয় আছে, আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থাগুলোকে এগুলো দেখা আর কি। এটা যদি উদ্বেগজনক কিছু হয়, আপনাদের মাধ্যমে যদি এগুলো আসে, তখন আমরা কথা বলতে পারবো। একটি বিশেষ দলের প্রার্থীকে জেতানোর কৌশল বলে মনে করছেন বিএনপি নেতারা। একটা বিশেষ দল তারা তাদের প্রার্থীকে জয়লাভ করানোর জন্য অনেক ভোটার মাইগ্রেট করেছে। সেই এলাকা থেকে তারা মাইগ্রেট করে আর একটি এলাকায় গেছে, যাতে তোমার ওই এলাকার প্রার্থী জয়লাভ করতে পারে। এই নির্বাচন বিশ্লেষক মনে করেন এবার বিপুল ভোটারের এলাকা পরিবর্তনে রাজনৈতিক মোটিভ রয়েছে। নতুন করে এক একটা এলাকায় ভোটার হচ্ছে, যেখানে মনে করা হচ্ছে যে তাদের আকাঙ্ক্ষিত প্রার্থী সেখানে নির্বাচন থেকে দাঁড়াবে। তাই যদি হয় তাহলে আমি এটা বলবো যে এটা একটা প্রসেস আছে। এনআইডি না ছাড়া তো, থাকা ছাড়া তো রেজিস্ট্রেশন হতে পারবে না। ইসির তথ্য অনুযায়ী গেল বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন ৭,০১,৩৩৭ জন। অনুমোদন হয়েছে ৬,৬৬,৫৬৬ জনের আবেদন। ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে ঢাকা অঞ্চলে ভোটার এলাকা পরিবর্তন হয়েছে ৮৬,৮২৫ জন। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার ১২,৭৬,৯৫,১৮৩ জন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মব সন্ত্রাস বন্ধ চান দেশের শীর্ষ ব্যবসায়ীরা। গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করে এসব জানিয়েছেন তারা। এ সময় তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের সাথে নিয়ে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। রবিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসি এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও একে আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কামাল, বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক, আইসিসির বাংলাদেশের নির্বাহী সদস্য ও ট্রান্সকোপ গ্রুপের সিইও সিমিন রহমান, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী সহ শীর্ষ ব্যবসায়ীরা। পরে বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোকবয়ে সই করেন তারা। পরে ব্যবসায়ী নেতারা জানান, আইন শৃঙ্খলার ব্যবস্থা উন্নতি না হলে এবং মব কালচার বন্ধ না করলে ব্যবসার প্রসার সম্ভব নয়। এই পরিস্থিতি উন্নতির জন্য কাজ করার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। দীর্ঘদিন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্থবির হয়েছে এবং উনি নোট নিয়েছেন। উনি বলেন যে যদি আমরা ক্ষমতায় আসি, নিশ্চয়ই আমরা এই বিষয়ে কিভাবে চিন্তা করছি এবং সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। আস্তে আস্তে অনেক বেকারত্ব বেড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিগুলি বসে যাচ্ছে এবং আমরা বলেছি যে এগুলি আসলে কিভাবে রিভাইভ করা যায় সেটা নিয়ে আমরা ওনার সাথে বিস্তারিত একটা আলাপ আলোচনা করেছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী মাহমুদ জানান, ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে যেসব সংস্কার দরকার তা নীতিমালার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এই প্রতিকূল অবস্থায় তাদের ব্যবসা চালাতে পারছে না, তারা বিনিয়োগ করতে পারছে না, বিনিয়োগ বাড়াতে পারছে না। আর বাংলাদেশের ব্যবসায়ী যদি বিনিয়োগ না করে বিদেশিরা এখানে কিভাবে বিনিয়োগ করবে? সব সমস্যাগুলো আলোচনা হয়েছে এবং উনি খুব ধৈর্য ধরে শুনেছেন সকলের কথা দীর্ঘ সময় ধরে এবং এগুলোর সমাধানের প্রতিশ্রুতি উনি দিয়েছেন। এদিন তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতারা। তারা জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করার জন্য আশ্বাস দিয়েছেন তারেক রহমান। আমরা একটা নাগরিক শোকসভার আয়োজন করব ব্যাপক আকারে, সেখানে আমাদের একটা প্রকাশনাও থাকবে। সেখানে আমন্ত্রণ জানানোর জন্য আমরা এসেছি আনুষ্ঠানিকভাবে। উনি সম্মতি দান করে আমরা ওনাদের কাছে প্রেস ক্লাবের পক্ষ থেকে একটা শোকবার্তা পৌঁছেছি, সেটা আমাদের আফজাল ভাই সেটা পড়ে শোনাচ্ছেন। সেখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা একটা শোকসভা সেখানে করব, নাগরিক শোকসভা। উনি মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। আইসিইউ জীবন মৃত্যুর লড়াই, কিন্তু এখানে বিপদ যেন এখন সবচেয়ে গভীর। ওষুধ আছে কিন্তু কার্যকারিতা নেই। দেশের আইসিইউতে ভর্তি প্রায় অর্ধেক রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক কাজ না হওয়াকে বড় স্বাস্থ্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। অকার্যকর ও অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহারের লাগাম না টানলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের এই নীরব সংকট নিয়ে তাহসিনা জেসির 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। আইসিইউ, যেখানে প্রতিটি মুহূর্তে জীবন বাঁচানোর চেষ্টা চলে, কিন্তু এখানেই সবচেয়ে বড় চিকিৎসা সংকটের মুখে দেশ।
সরকারি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের সবশেষ তথ্য বলছে, দেশের আইসিইউতে ভর্তি 41% রোগী আক্রান্ত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে, অর্থাৎ প্রয়োজনীয় ওষুধ থাকলেও তা আর কার্যকর হচ্ছে না। তো একটা 500 বেডের হসপিটাল, সে তো 1200, 1500, 2000 পেশেন্ট থাকে, তখন আপনার ওই পেশেন্ট প্লাস পেশেন্টের অ্যাটেন্ডেন্ট মিলে একটা ভয়াবহ অবস্থা হয়। তো সেক্ষেত্রে আপনার ইনফেকশন প্রিভেনশন যদি করতে না পারি, তখন কিন্তু ওই যে হসপিটালে আপনারা জানেন যে জীবাণুগুলি আরও রোগ প্রতিরোধী থাকে, তখন কিন্তু ওইটা ছড়ায় যায়। অ্যান্টিবায়োটিক কাজ না করার অন্যতম প্রধান কারণ সুপারবাগ। এটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু। অপরিচ্ছন্ন পরিবেশে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা পরজীবীর মতো অণুজীবগুলো শক্তিশালী হয়ে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠে। যখন সুপারবাগ শক্তিশালী হয়ে ওঠে, তখন অকার্যকর হয়ে পড়ে বেশ কিছু অ্যান্টিবায়োটিক। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের উদ্যোগে গত 1 বছরে 46,279 রোগীর নমুনা বিশ্লেষণে উঠে আসে প্রথম স্তর বা দ্বিতীয় স্তরের বহু অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়েছে। ঠান্ডা, জ্বর, কাশি, সেগুলো ভাইরাল ইনফেকশন দিয়ে হচ্ছে, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, কিন্তু সেই ক্ষেত্রেও আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতেছি। ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক হিসাবে ইউজ করা হয়, সেই ওষুধগুলোর কার্যক্ষমতা কমে যাচ্ছে। আগে হয়তো ট্রাইমিথোপ্রিন, অ্যামোক্সিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, এই ওষুধগুলো কাজ করতো, কিন্তু এখন সেগুলো কাজের হার একেবারেই কম। আন্তর্জাতিক উদারাময় গবেষণা প্রতিষ্ঠানের এক গবেষণায় এনআইসিইউতে ভর্তি হওয়া নবজাতকদের 81% শরীরে কার্বাপেনাম প্রতিরোধী ক্লাবসিয়েলা নিউমোনি জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। ইনফেকশনের একটা কারণ যে ফাঙ্গাল সুপারবাগ ইনফেকশন, ক্যান্ডিডা অরিস নামে একটা মানে ফাঙ্গাস দ্বারা হচ্ছে, এটাও কিন্তু একটা কারণ। এখানে কোনো প্রকার মানে অ্যান্টিবায়োটিকে কাজ করে না, এক্ষেত্রে অ্যান্টিফাঙ্গালি দিতে হবে। এমন পরিস্থিতিতে অনেক রোগের চিকিৎসায় অসম্ভব হয়ে পড়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শের দায় চিকিৎসকরা এড়াতে পারেন না। বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক গাইডলাইন লাগবে, বিশেষ করে যেগুলো বড় প্রতিষ্ঠান আছে। যদি জাতীয় গাইডলাইন বানাতে হয়, তাহলে এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের যে গাইডলাইনগুলো তৈরি হবে, সেগুলোকে একখানে করে নিয়ে একটা জাতীয় গাইডলাইন তৈরি করা যেতে পারে। সচেতনতার মাধ্যমে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে না পারলে ভবিষ্যতে ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। পৌষের কনকনে শীতে কাঁপছে দেশ। রাজধানীতেও শীত কমার কোনো পূর্বাভাস নেই। আজ দুপুর পর্যন্ত কুয়াশা থাকবে। সকালে চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন 9.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 97%। হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকায় জীবনযাত্রা অনেকটা স্থবির হয়ে পড়েছে। কয়েকদিনের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পঞ্চগড়েও হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা। সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সূর্যের উত্তাপ না থাকায় শীত তীব্র অনুভূত হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষ। তবে তীব্র শীতে আলু, মরিচ সহ ফসলের রোগবালাই বেড়েছে। বোরো ধানের বীজতলা ঘন কুয়াশায় ক্ষতির মুখে। আনা যায় না, বাতাস, বৃষ্টির মতো পানি পড়তেছে। সকালে উঠতে খুব কষ্ট হচ্ছে। ঠান্ডা বলছে আগুন টাগুন ধরাটারি থাকি, কাজ করতে খুব কষ্ট হচ্ছে। ঠান্ডার জন্য ঘর থেকে বাইরেতে পাচ্ছি না, আমরা কুয়াশার জন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না।